ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, আজকে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা প্রধান অঙ্গ নিয়ে আলোচনা করব। সেই অঙ্গের বিজ্ঞানটা জানার চেষ্টা করব যে এই বিশেষ অঙ্গটা কেন এক বিশেষ মুহূর্তে মোটা হয়ে যায়, শক্ত হয়ে যায় বা লম্বা হয়ে যায়, বা কেন একটা বিশেষ মুহূর্তের পর এটা নরম হয়ে যায় বা নিচের দিকে নেমে যায়। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ মুহূর্তের আগেই বা কেন এটা নরম হয়ে যায়। কারো ক্ষেত্রে যে এখান থেকে যে বেরিয়ে যায় স্পার্ম, সেই স্পার্ম বেরোনোর আগেই এটা এরকম নরম হয়ে যাওয়ার সমস্যা হয়। কার ক্ষেত্রে একদমই শক্ত হয় না, নরম থেকে যায়, ঠিকঠাকভাবে শক্ত হয় না। এই প্রশ্নগুলোর উত্তর জানবো। এর ভেতরে কি কি অঙ্গ রয়েছে সেটা জানার চেষ্টা করব। তার কারণ এই প্রশ্নগুলোর উত্তর না জানলে কি হয়, সমাজের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যা হয়, সেই সমস্যার সমাধান করার চেষ্টা না করে তারা কি করে, একটা মর্মান্তিক ডিসিশান নিয়ে নেয়, যার ফলে খুব সমাজের ক্ষতি হয়ে যায়। তো সমাজ আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে কিন্তু এখনও প্রস্তুত হয়নি, যার ফলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে পাই না বা অনেক সময় ভুল ধারণা সারা জীবন পোষণ করে থাকি। তো চলো আমরা এর সঠিক বিজ্ঞানটা খোঁজার চেষ্টা করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, এই যে প্রধান অঙ্গটা, আমি এইটা জিনিসগুলো বোঝানোর সময় আমি এর বায়োলজিক্যাল টার্মগুলো কিন্তু ইউজ করব না। তার কারণ অনেকেই হয়তো দেখবে বা জানার চেষ্টা করবে যারা বিজ্ঞানের ছাত্র বা যারা বিজ্ঞানের ছাত্র নয়, তাই বায়োলজিক্যাল একদম সোজা একদম সহজভাবে তুলে ধরার চেষ্টা করব, টার্মগুলো ইউজ না করে। দেখো, এই যে প্রধান অঙ্গটা যেটা বললাম, এই অঙ্গটাকে যদি এইখানে যে টুপিটা থাকে সেই টুপির উপরে যদি আমরা কেটে ফেললে এই রকম একটা অংশ গঠন দেখতে পাবো। এই গঠনের মধ্যে তিনটে মাস্কুলার ফ্ল্যাপ দেখতে পাচ্ছি। এই একটা গোল আকার, তারপরের উপরে দুটো প্রায় গোলাকার। হ্যাঁ, এইগুলোকে বলা হয় সিলিন্ড্রিক্যাল যে মাস্কুলার ফ্ল্যাপ বা সিলিন্ড্রিক্যাল টিস্যু। কেন সিলিন্ড্রিক্যাল টিস্যু? না, এইগুলো সিলিন্ডার বা নলের মতো বা পাইপের মতো দেখতে এরকমভাবে তিনটে পরপর গেছে। হ্যাঁ, এইখানে এরকমভাবে তারা কিন্তু লম্বা হয়ে গেছে তিনটে। হ্যাঁ, এই জন্য একে সিলিন্ড্রিক্যাল টিস্যু বলা হয়। এই সিলিন্ড্রিক্যাল তিনটে টিস্যুর মাঝখানে একটা ছোট ছোট গর্ত থাকে। এখানে একটা গর্ত, এখানে একটা গর্ত এবং এখানে একটা গর্ত। এই যে গর্ত, এটাও কিন্তু ভেতরে নলাকার মতো রয়েছে, অর্থাৎ নলের মতো রয়েছে। তো এই যে গর্তটা দেখতে পাচ্ছ, এইখানটাকে বলা হয় ইউরেথ্রা। হ্যাঁ, এই ইউরেথ্রা দিয়ে কিন্তু ইউরিন বা সিমেন বা যেটা বেরোয় সেটা কিন্তু এই নলের মধ্যে বেরোয়। এ দুটো দিয়ে বেরোয় না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এই দুটো গর্ত কি না, এই দুটো গর্ত যে এইখান যে মাসেলগুলো রয়েছে, সেই মাসেলগুলোতে রক্ত প্রবাহিত করার জন্য মেন আর্টারি বা তোমরা বলতে পারো ধমনী, যেখান দিয়ে রক্ত আসে। হ্যাঁ, এইবার এই তিনটে মাস্কুলার সিলিন্ড্রিক্যাল মাসেলের মধ্যে রয়েছে কিন্তু অনেক স্পঞ্জি টিস্যু রয়েছে, অর্থাৎ গোল গোল গ্যাপ এরকম স্পঞ্জি টিস্যু। স্পঞ্জি টিস্যু কীরকম না কেন নাম দেওয়া হলো না, তোমরা জানো স্পঞ্জি টিস্যুগুলো স্পঞ্জগুলো অনেক কিন্তু ফাঁকা হয়। হ্যাঁ, কেন ফাঁকা হয় না, স্পঞ্জি টিস্যুর মধ্যে গ্যাপ থাকে বলে, সেখানে জল দিলে সেই জল গ্যাপের মধ্যে ঢুকে যায়, আবার জল স্পঞ্জটাকে চিপড়ে দিলে স্কুইজ করলে সেই জল কিন্তু বেরিয়ে যায়, তখনই আবার স্কুইজ হয়ে যায়। এই স্পঞ্জি টিস্যুর মাঝখানে যে গ্যাপ থাকে বলে এগুলোকে স্পঞ্জি টিস্যু বলা হয়, যার মধ্য দিয়ে এই যে রক্তনালীগুলো এসছে, এগুলো প্রচুর শাখা প্রশাখা এরকম ভাগ হয়ে যায়, অর্থাৎ প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত করার জন্য এখানে এইরকম সিস্টেম থাকে। হ্যাঁ, এখানেও এমনি ভেন থাকে, সেই ভেনগুলো এইভাবে রক্তকে প্রবাহিত করার জন্য শাখা প্রশাখায় ভাগ হয়ে গেছে। তো আর্টারি বা ধমনী কাজ হচ্ছে রক্তকে মেন স্ট্রিম অর্থাৎ হৃৎপিণ্ড থেকে এই নির্দিষ্ট অঙ্গে নিয়ে আসা, আর শিরা যে রয়েছে এইগুলো শিরাটা কাজ হচ্ছে রক্তকে এই অঙ্গ থেকে মেন স্ট্রিম বা হৃৎপিণ্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া। এই পুরো তিনটি মাস্কুলার ফ্ল্যাপ একটা মোটা চামড়া দিয়ে তৈরি ঘেরা থাকে, তাকে বলা হয় সাবকিউটেনিয়াস মেমব্রেন। সেই চামড়াটিও অনেকটা শক্ত এবং এরকম সিলিন্ড্রিক্যাল হয়ে রয়েছে। তো দেখো, যখনই কোনো এটা এবার আসি, কেন শক্ত হয়, কেন মোটা হয়ে যায়, কেন লম্বা হয়ে যায় নিজের স্বাভাবিক আকৃতির থেকে। তো যখনই কোনো সেই বিষয়ে আমাদের মনের মধ্যে সেন্সেশন আসে, সেটা কোনো জিনিস দেখার ফলে হতে পারে, ছবি বা ভিডিও, বা স্বামী স্ত্রীর মধ্যে কাছাকাছি এলে বা টাচ হলে, বা সেই নিয়ে ভাবনা চিন্তা করলেও সেই যে সেন্সেশনটা ব্রেনের মধ্যে যায়, সেই ব্রেনের তখন সেই ইম্পালসটা বা স্টিমুলেশনটাকে সারা দেহের মধ্যে ছড়িয়ে দেয়। তখন সেই
স্টিমুলেশনটা কিন্তু নার্ভের দ্বারা সারা এই অঙ্গে এসে প্রবাহিত হয়। দেখো যে এই যে সাবকিউটেনিয়াস মেমব্রেন বললাম, এখানে কিন্তু প্রচুর নার্ভ এন্ডিং চারিদিকে রয়েছে। এই নার্ভ এন্ডিংগুলোতে টাচ করলে, অর্থাৎ এর উপরে টাচ হলে কিন্তু সেই সেন্সেশন ব্রেনে পৌঁছবে। তখন ব্রেন যখন সেই সেন্সেশন পাবে, সে কিছু কেমিক্যাল রিলিজ করবে। সেই কেমিক্যালগুলো কিন্তু কী করবে না, রক্তনালী থেকে রক্তকে প্রবাহিত করার জন্য রক্তকে প্রচুর পরিমাণে পাঠাবে এবং হার্ট রেটকে বাড়িয়ে দেবে, যাতে হার্ট বেশি করে পাম্প করে রক্ত প্রচুর পরিমাণে এখানে প্রবাহিত হয়। দেখো এই যে স্পঞ্জি টিস্যুগুলোতে প্রচুর পরিমাণে রক্তরানি রয়েছে, সে প্রচুর পরিমাণে রক্ত কিন্তু নিয়ে আসে। এবার রক্তকে বেশি করে পাঠানোর জন্য আরও কি হয় না, যখনই সেন্সেশন ব্রেনে যাবে তখন যে রক্তনালীগুলো রয়েছে, সেই রক্তনালীগুলোকে সেখানে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে, বুঝলে তো। নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলে কি হবে না, এটা ভেসোডায়ালেশন হবে, অর্থাৎ রক্তনালীগুলো আরও বড় হয়ে যাবে। যত বড় হবে তত বেশি রক্ত প্রবাহিত হবে, অর্থাৎ তত এই অঙ্গে বেশি করে রক্ত এসে পৌঁছবে। রক্ত এসে যখন এই স্পঞ্জি টিস্যুগুলোর মধ্যে ঢুকবে, তখন সেই যে গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে। সেই ফিল আপ হয়ে গেলে সে কিন্তু মোটা হবে এবং সে লম্বাও হবে, আকৃতিতে বাড়বে। তার সাথে সাথে সাবকিউটেনিয়াস মেমব্রেন, অর্থাৎ উপরে যে চামড়া, তার উপরেও যে রক্ত প্রবাহিত হবে সেই চামড়ার মাসলের উপর, যার ফলে কিন্তু সেও শক্ত হয়ে যাবে। তাহলে পুরো অঙ্গটা শক্ত হয়ে মোটা হয়ে যাবে। এবং এটা কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ ব্রেনের মধ্যে সেই স্টিমুলেশনটা থাকবে ততক্ষণ পর্যন্ত হবে। যখন এই রক্তনালীগুলো মেন ভেন দিয়ে আসবে, এই ভেনের শেষ প্রান্তে, অর্থাৎ এই প্রান্তে একটা করে ভেন না আর্টারিগুলোতে একটা করে ভাল্ব রয়েছে। অর্থাৎ এই ভাল্বের কাজ কি, ভাল্ব হচ্ছে এই যেখানে থাকবে সেখানে রক্তকে একমুখী প্রবাহ করে, ফিরে যেতে বাধা দেয়। অর্থাৎ রক্ত তো মেন স্ট্রিম থেকে এখানে আসবে, এই অঙ্গে আসবে, কিন্তু রক্ত ফিরে যেতে পারবে না, কারণ ভাল্বগুলো বন্ধ হয়ে যাবে। যার ফলে রক্ত প্রচুর পরিমাণে এখানে সাপ্লাই হবে এবং এটাকে মোটা করে দেবে। তো বিশেষ মুহূর্ত যখন থাকবে না, চরম মুহূর্ত চলে গেলে ব্রেনের মধ্যে সেই সেন্সেশনও বন্ধ হয়ে যাবে। সেই সেন্সেশন বন্ধ হয়ে গেলে কেমিক্যাল রিলিজ, নাইট্রিক অক্সাইড উৎপন্ন, সব কিছুই বন্ধ হয়ে যাবে। তখন এই শিরাগুলো দিয়ে রক্ত কিন্তু আবার মেইন স্ট্রিমে ফিরে যাবে। রক্ত ফিরে যাওয়ার ফলে কী হবে না, এই মাসেলগুলো যে এক্সপান্ড করেছিল সেগুলো কিন্তু রক্ত যেই স্পঞ্জগুলো খালি হয়ে গেল, তখন সেটা কিন্তু সুইচ করবে, অর্থাৎ এগুলো নরম হয়ে যাবে। দেখো যখন সেন্সেশন ছিল, মাসেলগুলো রিল্যাক্স অবস্থায় হয়ে গেছিলো, যার ফলে এগুলো ফুলে উঠেছিল। কিন্তু যখন সেন্সেশন থাকবে না, রক্ত ফিরে যাবে, তখন মাসেলগুলো আবার কন্ট্রাক্ট হয়ে যাবে। যেই কন্ট্রাক্ট হয়ে যাবে, কারণ ভাল্ব খুলে যাচ্ছে, রক্ত ফিরে যাবে, তখন কিন্তু এই পুরো অঙ্গটা, পুরো মাসেলগুলো কিন্তু চুপসে যাবে। মাসেলগুলো চুপসে যাওয়ার ফলে পুরো অঙ্গটাও কিন্তু চুপসে যাবে এবং নরম হয়ে যাবে এবং ছোট হয়ে যাবে। কোনো জায়গায় অনেকের মনে কেন ঠিকভাবে শক্ত হয় না, বা কেন অনেকের নরমই থেকে যায়, বা কোনো তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়, এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকগুলো রয়েছে। হ্যাঁ, সঠিকভাবে এই সবগুলো প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার কঠিন রয়েছে। তবু আমি কয়েকটা কারণ, বিশেষ কারণ, প্রধান কারণগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো নাম্বার 1 হচ্ছে যেটাকে বলা হয় টেনশন বা ডিপ্রেশনে যদি কেউ যদি থাকে, তার কিন্তু সেন্সেশনের সাথে সাথে ব্যাক অফ দ্য মাইন্ডে আরেকটা জায়গায় টেনশন, ডিপ্রেশন থেকে যায়, যার ফলে সেন্সেশন প্রপারলি হয় না, কেমিক্যাল রিলিজ প্রপার হয় না, ব্লাড ফ্লো ভালো হয় না, যার ফলে এটার ব্লাড ফ্লো, দেখো মেন কারণ হচ্ছে এর ভেতরে হাড় ফাড় তো কিছু নেই, পুরো ব্লাড ফ্লোর উপরে শক্ত হয়। রক্ত যত ফ্লো হবে সে তত বেশি শক্ত হবে, এবং যতক্ষণ বেশি দ্বারা রক্ত প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্ত শক্ত থাকবে। তো টোটাল বডি কন্ডিশনের উপর নির্ভর করে এটা কতক্ষণ ফোলা থাকবে বা কতক্ষণ শক্ত থাকবে। তো ডিপ্রেশন, টেনশন থাকলে কিন্তু ব্লাড ফ্লো কমে যায়, যার ফলে এটা কিন্তু নরম হয়ে যায়। আরও একটা কারণ হতে পারে কারো রক্তনালীতে কোলেস্টেরল, কারো রক্তে যদি কোলেস্টেরল জমা থাকে, রক্তনালীতে কোলেস্টেরল জমা হয়ে যায়, তখন কিন্তু রক্তনালী কী হয়, গ্যাপ হয়ে যায়, হ্যাঁ, প্লাগিং হয়ে যায়, যার ফলে রক্ত প্রবাহিত কম হয়। অর্থাৎ রক্ত যদি কম এখানে আসে, তার জন্য বাধা হয়ে যায় রক্তনালীতে, তাহলে কিন্তু এ ফুলবে কী করে, ফুলবে না, যার ফলে এ মোটা হবে না, শক্ত হবে না। এটা একটা কারণ হয়। আরেকটা কারণ হয় কারোর কাছে নেশাগ্রস্ত হলে, বেশি পরিমাণে অ্যালকোহল বা অন্যান্য নেশা গ্রহণ করলে তার কিন্তু মাসেলগুলো রিজিড হয়ে থাকে, যার ফলে এক্সপ্যান্ড করে না, সেই রিজিড পার্মানেন্টলি হয়ে যায়। কেউ বা ছোটোবেলা থেকে বাজে অভ্যেস করে দেয়, যার ফলে সেই মাসেল ছোটোবেলা থেকে এত বেশি ব্যবহার হয়ে যায়, কন্ট্রাকশন, রিল্যাক্স এত বেশি হয়েছে, সঠিক বয়স যখন আসে তখন এর মাসেল রিজিড হয়, এক্সপ্যান্ড করে না, মাসেল রিল্যাক্সেশন, কন্ট্রাকশন ঠিকভাবে হয় না, তখন কিন্তু আর ভালো শক্ত হবে না। এই সমস্যাগুলো রয়েছে। কারোর ক্ষেত্রে
রাত্রেবেলায় স্বপ্ন দেখে হয়ে যায়, তার কারণ সেই একই জিনিস ঘটে, মানে ঘুমন্ত অবস্থায় সাবকনশিয়াস মাইন্ডে একই জিনিস ঘটে, যার ফলে সেখান দিয়ে সিমেন্ট বা স্পার্ম বেরিয়ে যায়। এই সকল ঘটনাগুলো ঘটতে থাকে। তো আমাদের বডির সিস্টেমটাকে ঠিক রাখতে হলে খাওয়া দাওয়া, এক্সারসাইজ, ব্যায়াম এগুলো যদি ঠিকঠাক করি, টেনশানকে যদি দূর করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। আর যদি না হয় তখন আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। বিশেষ করে স্বামী স্ত্রী দুজনকেই যদি একসাথে ডাক্তারের কাছে যায়, সমস্যার সমাধান অবশ্যই হবে। কিন্তু না জ্ঞান থেকে বা অল্প জ্ঞান নিয়ে যদি আমরা নিজেরা ভেবে চিন্তে ডিসিশন নিয়ে নিই, তাহলে কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটতে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সমস্ত ব্যাপারটা বোঝাতে পারলাম। নিজেও বোঝার চেষ্টা করো, সমাজকে বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।